বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন বলা যায় গার্মেন্টস খাতকে। তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা আয় হয় তা দেশের শিল্পায়ন ও আমদানির মতো জরুরি ব্যয় মিটিয়ে আসছে। শিল্প এলাকাগুলোতে পোশাক কারখানার দিকে ছুটে চলা নারী পুরুষ শ্রমিকের পায়ে পায়ে যে ছন্দ, তাই বাংলাদেশের গতি। যে কোনো বাধায় পেরোতে একাট্টা বাংলাদেশের সব মানুষ এই খাতকে এগিয়ে নেওয়ার জন্য। পোশাক খাতে বিরাজমান অবস্থা নিয়ে আলোচনা করব। থাকছে ব্যাংক, শেয়ার বাজার, বন্দর ও হাটের খবরও। আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। 2001 সালে $4.5 বিলিয়ন গার্মেন্টস খাত 2010 সালে প্রায় $14 বিলিয়ন পৌঁছে, তা এখন প্রায় $40 বিলিয়ন, অর্থাৎ সকলের সম্মিলিত চেষ্টায় এ খাত আমাদের অর্থনীতির শক্ত ভিত হয়ে উঠেছে। আমরা 2023-24 বা গত অর্থ বছর যদি দেখি, সেখানেও বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 81%, আরও যদি নিখুঁতভাবে বলা যায় 81% গার্মেন্টস খাত থেকে এসেছে। আমরা দেখছি যে 2022-23 এবং 2023-24 অর্থ বছরের ইপিবি বা রপ্তানি উন্নয়ন ব্যুরো যে তথ্য দিয়েছিল, সেখানে কিছুটা সংশোধন রয়েছে বা পরিসংখ্যানগত ত্রুটি রয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, এবং সেটি বিদায়ী সরকারের সময় থেকেই আসলে সংশোধনের চেষ্টা শুরু হয়। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক সেই সংশোধিত যে রপ্তানির তথ্য সেটি আমাদেরকে জানায়। সেখান থেকে আমরা দেখছি যে 2023-24 অর্থ বছরে 44.47 বা $47 বিলিয়ন রপ্তানি হয়েছে মোট। সেখানে 36.13 বিলিয়ন হচ্ছে তৈরি পোশাকের। আগে 2022-23 অর্থ বছরে আমরা দেখছি যে মোট রপ্তানির প্রায় 80% হচ্ছে তৈরি পোশাক খাতে। বিগত বছরগুলোতে 2019-20, 2021, 21-22 অর্থাৎ গত প্রায় 10 বছর ধরেই আমরা দেখছি যে বাংলাদেশের মোট রপ্তানির একেবারে সিংহভাগ বা 4/5 যদি আমরা বলি 80%, সেটা তৈরি পোশাক খাত এককভাবে সে খাতে অবদান রেখে আসছে। এ খাতে যারা কাজ করেন, যে শ্রমিকরা রয়েছেন, তারা আসলে বিশ্বের অন্যান্য দেশের শ্রমিকদের সঙ্গে প্রতিযোগিতা করে থাকে, যেখানে আমরা থাইল্যান্ড, ভিয়েতনাম সহ অন্যান্য যেই দেশগুলো রয়েছে, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, তাদের কথা বলতে পারি। তবে বাংলাদেশের শ্রমিকদের যেই মজুরি রয়েছে, সেটি এখনও কিছুটা পিছিয়ে আছে বিশ্বের অন্যান্য রপ্তানিকারক দেশের তুলনায়, যারা তৈরি পোশাক রপ্তানি করছে। চীনের ক্ষেত্রে আমরা দেখছি যে তারা $300 প্রতি মাসে আসলে পেয়ে থাকে, যেখানে ইন্দোনেশিয়াতে $242, ভিয়েতনাম, কম্বোডিয়াতে $200 করে, ভারত ও পাকিস্তানেও $170। তবে বাংলাদেশের সর্বশেষ গত বছর 2023 সালে আমরা দেখেছি যে গার্মেন্টসের শ্রমিকরা এটি নিয়ে উত্থাপন করেন এই বিষয়টি, এবং সেখান থেকে $12,500 তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে, এবং সেটি তারা পাচ্ছেন এখন, যেটি $113 সে সময়ের তুলনায়। এখন আবারও পুনরায় বেশ কিছু দাবি দেওয়া উঠেছে, তবে এই দাবি দেওয়ার ফাঁক ফোকরের মধ্যে বেশ কিছু ফাঁকিও রয়েছে। সব দাবি কি যৌক্তিক কিনা বা কি প্রয়োজন রয়েছে সংস্কারের এই খাতে, এবং এই খাতটিকে আরও শক্তিশালী কিভাবে করা যায়, এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমই এর পরিচালক শোভন ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে এই আয়োজনে। একটু জানাবেন যে আমাদের যে রপ্তানিতে বরাবরই আমাদের বড় অবদান আছে তৈরি পোশাক খাতের, সেখানে এখন আপনারা নতুন অর্থ বছরের জন্য রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করেছেন কিনা, এবং গত অর্থ বছরে আপনাদের রপ্তানির লক্ষ্যমাত্রা যেটি ছিল সেটিও পূরণ হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমরা আগামী 24-25-এর জন্য লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করে নেই, কিন্তু 23-24-এর কথা আপনি বলছিলেন, যেখানে পরিসংখ্যানগত কিছু সমস্যা রয়েছে। আমাদের আমরা যে পরিসংখ্যানটি পাই ইপিবি থেকে, সেখানে অ্যাকচুয়ালি আমাদের কিছু পরিসংখ্যানগত সমস্যা পাওয়া যায়। আমার মে পর্যন্ত ডেটা আছে, যেটা হলো ইপিবির দেওয়া, আর জুনের ডেটাটি আমার কালেক্ট করা হলো মানে এনবিআর থেকে। এতে আমাদের রপ্তানি গত বছর হয়েছে $40 বিলিয়ন। এটি যদি কারেক্টেড ভার্সন ধরা যায় তাহলে হয়তো একটু কমে আসবে। তা আপনি যেটি বলছিলেন, এটি রপ্তানির প্রায় 81%, 80 থেকে 81%। আমরা মোটামুটি গত 10 বছর যাবৎ 80 থেকে 84% এক্সপোর্ট ফিগার ধরে রাখতে সক্ষম হয়েছি। কাজেই রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে খুবই সক্ষম, এবং আমরা কিন্তু প্রতি বছর অলমোস্ট 10% প্রবৃদ্ধি করে এসেছি, এবং এটির সিংহভাগ ক্রেডিট যায় হলো আমাদের
জি, আপনারা বিত্তীয় সহায়তা লক্ষ্যমাত্রা আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে আপনার সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন, সেটাও আমরা জানি এবং সেটাই সম্ভব আপনি বলছেন। তবে এই যে বর্তমান সময়ে এসে আমরা বেশ কিছু ঘটনা দেখতে পাই যেগুলো একেবারে অপ্রত্যাশিত, কিন্তু সেই ঘটনাগুলো ঘটছে, এতে করে বাংলাদেশের বিশ্ববাজারে তো আমরা একটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ জায়গায় রয়েছে। সেই জায়গাটিতে বাংলাদেশ গার্মেন্টসের যেই আপনাদের জায়গাটি বা আপনাদের যেই সক্ষমতা রয়েছে, সেখান থেকে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা এই মুহূর্তে যে বিরাজমান পরিস্থিতি রয়েছে তাতে? অবশ্যই এটি একটি চরম অন্তরায় সৃষ্টি করবে, কারণ জানেন যে গার্মেন্টস একটি রপ্তানি খাত, যেখানে আমরা পণ্যটি বিদেশি রপ্তানি করি এবং বায়াররা যখন অর্ডারটি দেয় তখন তাদের ওয়্যারহাউস স্পেস থেকে দোকানের যে শেলফ স্পেস যাবে সেটি পর্যন্ত একটি টাইম বাউন্ড, একটি সার্টেন টাইমের মধ্যে এটি পৌঁছাতে হবে, একটি সার্টেন টাইমের মধ্যে এটি বিক্রি করতে হবে। কাজেই আমাদের রিলায়েবিলিটি, আমাদের নিরবিচ্ছিন্ন সাপ্লাইটি, এটি কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এবং কোভিডের পর থেকে আমরা বিভিন্নখানে ধাক্কা খাচ্ছি এবং এবার আমরা বেশ বড় ধরনের ধাক্কা খেলাম, যেটি বাংলাদেশের আরএমজি ইতিহাসে আমরা কোনোদিন এ পর্যন্ত ফেস করিনি। এত কয়েকদিনের বন্ধ এবং একের পর এক, প্রথমত আমাদের একটি আন্দোলন, একটি আমাদের অভ্যুত্থান আন্দোলন যেটি হলো, সেটির কারণে আমাদের 10 দিন প্রায় ফ্যাক্টরি বন্ধ হলো। তারপরে আমরা একটি ধাক্কা খেলাম, সেটি হলো আমাদের বন্যার কারণে আমাদের চিটাগাং হাইওয়ে প্রায় 4 দিন ডিরেক্টলি বন্ধ ছিল এবং তারপরে প্রায় 7 দিন ট্রাফিক যেতে দুই দিন করে সময় লেগেছে, যেখানে নর্মাল লিড টাইম 7 ঘন্টা। তারপরে এখন গত 28 তারিখ থেকে, জুলাই 28 তারিখ থেকে আজ পর্যন্ত, জুলাইয়ের আজকে প্রায় 8 তারিখ হতে চললো, সেখানে আমাদের প্রতিদিনই কিছু কিছু সমস্যা হয়েছে। আমাদের যদিও অন্যান্য বেল্টগুলো আমরা স্টেবল করে নিয়ে আসতে পেরেছি, কিন্তু আশুলিয়া বেল্ট, যেখানে আমাদের ম্যাক্সিমাম গার্মেন্টসগুলো, ম্যাক্সিমাম জায়েন্ট গার্মেন্টসগুলো, বড় বড় গার্মেন্টসগুলো অবস্থিত, সেখানে কিন্তু শ্রমিক অসন্তোষ এখনো জারি রয়েছে। এখন এই অসন্তোষ যদি চালু থাকে, অফকোর্স আমাদের বিশ্ববাজারে এটি একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হব। সেটা একটু জানতে চাচ্ছিলাম যে অসন্তোষের কথা বলছেন, সেই অসন্তোষের জায়গাগুলো কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন কিনা, এবং যেই অর্ডারগুলো বাংলাদেশের থেকে আসছে না বা বিদেশি বাইরেরা যেখানে আসলে তারা নিরাপদ বোধ করছে না, সেই অর্ডারগুলো আসলে কোথায় যেতে পারে বা কিভাবে তারা অন্য কোন দেশে প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গা থেকে সেই অর্ডারগুলো তারা করিয়ে নিতে পারে, সেটা একটু জানাবেন। শিওর। প্রথমত আমি একটুখানি অসন্তোষের জায়গাটিতে অ্যাড্রেস করে আমি বাজারগুলোর কথা বলছি। আমাদের অসন্তোষের জায়গাটি মেইনলি হলো, আপনি যদি দেখেন এবার কিন্তু কোনো ধরনের শ্রমিক অসন্তোষ ছিল না। আমাদের গত ডিসেম্বরে স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে, এন্ড এখন যে দাবিগুলো এসছে, এই দাবিগুলো কিন্তু খুবই সামান্য দাবি, এবং এই দাবিগুলো কিন্তু আমরা অ্যাক্রস দ্য টেবিল বসে আমরা ইজিলি এই প্রবলেমগুলো, মালিক শ্রমিক এবং শ্রমিক ইউনিয়ন যারা আছে তারা বসে কিন্তু আমরা এই সমস্যাটির সমাধান করতে পারি। এটি তেমন কোনো বড় কোনো সমস্যা ছিল না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বহিরাগত, প্রচুর পরিমাণ কিশোর গ্যাং এর মধ্যে ইনভলভ হয়েছে। এবং যখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সম্পূর্ণ সক্ষম ছিল না, আমাদের পুলিশ বাহিনী সম্পূর্ণ সক্ষম ছিল না, সেই কারণে এই সুযোগটার সদ্ব্যবহার করে কোনো একটি মহল, এই কুচক্রী মহল, আমাদের এই গার্মেন্টস সেক্টরকে অশান্ত করার চেষ্টা করেছে। আমরা সেটি অ্যাড্রেস করছি। সেনাবাহিনী, জয়েন্ট টাস্ক ফোর্সেস, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং পুলিশ ভাইরা, তারা সবাই ফেরত এসছে, তারা আমাদেরকে সহযোগিতা করছে। আমরা খুবই সম্ভব এবং আস্তে আস্তে আমরা সক্ষমতা ফিরে পাচ্ছি, আস্তে আস্তে নিরাপত্তা ফিরে পাচ্ছি, এবং খুবই শীঘ্রই আমরা আবার একটি সফলভাবে আমরা ফ্যাক্টরিগুলো চালাতে পারবো, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। আমরা এখন এই জায়গাটিতে আসি যেখানে আমাদের মার্কেট ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে কিংবা ট্রান্সফার্ড হয়ে যাচ্ছে। কারণ দেখুন, এটি একটি রিলায়েবল, যদি রিলায়েবল সোর্সিং ডেস্টিনেশন না হয়, তাহলে কিন্তু বায়াররা প্রাইসের চিন্তা করবে না, তারা অন্য জায়গায় অর্ডারটি প্লেস করবে। প্রচুর পরিমাণ অর্ডার ডিসেম্বরের অর্ডার আমরা দেখতে পাচ্ছি ভারতে চলে গিয়েছে, শ্রীলঙ্কায় চলে গেছে, পাকিস্তানে চলে গেছে এবং চায়নাতেও চলে গিয়েছে। চায়না যদিও আমাদের চেয়ে অনেক এক্সপেন্সিভ, কিন্তু চায়না ক্যাপাসিটি অনেক বড় এবং তাদের রিলায়েবল ডেস্টিনেশন, সেজন্য চায়নাতেও প্রচুর অর্ডার চলে গেছে এবং ভারতেও প্রচুর অর্ডার চলে গেছে। আমরা এক্সপেক্ট করছি, আমি সেখানে আমরা দেখছিলাম যে আপনারা বলছেন যে এখন গার্মেন্টসের যে অবস্থা রয়েছে, যে তৈরি পোশাক খাতের মালিক, শ্রমিকরা এবং যারা আপনারা বলছেন যে যৌথ বাহিনীর মাধ্যমে আসলে সকল ধরনের বিশৃঙ্খলাকে প্রতিহত করা হচ্ছে এই মুহূর্তে, এবং সেই প্রচেষ্টাতেই চলমান থাকবে বলে আমরা আশাবাদী, এবং গার্মেন্টসের যেই অগ্রযাত্রা সেটি অব্যাহত থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শোভন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, স্প্যারো অ্যাপারেলস লিমিটেড, এবং বিজিএমই এর পরিচালক। তিনি জানাচ্ছিলেন যে গার্মেন্টস খাতকে এগিয়ে নিতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলমান রয়েছে। একটা বিরতির পর ফিরবো, আবারও সঙ্গে থাকুন।
ফিরলাম বিরতির পর, দেখছেন বৌনি। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে 5 কার্যদিবসের 4 কর্মদিবস প্রধান সূচক কমেছে। চলতি সপ্তাহের শুরুর দিন আমরা সকালে 11টা পর্যন্ত সূচকের উত্থান দেখেছিলাম, তবে তারপর থেকে ধারাবাহিকভাবে কমছে। এই মুহূর্তে প্রধান সূচক দাঁড়িয়েছে 5706.38 পয়েন্টে, কমেছে 22.26 পয়েন্ট। এছাড়া সরিয়া সূচক কমেছে 3 পয়েন্ট এবং DS30 সূচক কমেছে 8.64 পয়েন্ট। লেনদেনের আরও 1 ঘন্টা বাকি আছে। এছাড়া আজকের দিনে মোট লেনদেন হয়েছে 503 কোটি টাকার এখনো পর্যন্ত, এটি আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর পড়েছে, 242টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে, দর বেড়েছে 99টি প্রতিষ্ঠানের এবং দর অপরিবর্তিত রয়েছে 55টি প্রতিষ্ঠানের শেয়ারের। এবার দেখে নেব চলতি সপ্তাহে যে সকল প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, যেখান থেকে আসতে পারে লভ্যাংশ ঘোষণা, সেই পর্ষদ সভাগুলোর তারিখ। ইস্টার্ন হাউজিং লিমিটেড 9 তারিখ পর্ষদ সভা রয়েছে। কনফিডেন্স সিমেন্ট রয়েছে ALR গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ডের। এছাড়া NCCBL মিউচুয়াল ফান্ড এবং প্রাইম টেক্সটাইল স্পিন মিলস, তাদেরও পর্ষদ সভা রয়েছে 9 ও 10 তারিখে। আরও একটা বিরতি নিয়ে ফিরবো, বৌনিতে সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন বৌনি। হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমলেও শুল্ক প্রত্যাহারের প্রভাব পড়েছে দামে। 7 থেকে 10 টাকা কমে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা। এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন যে শুল্ক প্রত্যাহারের ফলে পেঁয়াজ আমদানিতে কি পরিমাণ ব্যয় হচ্ছে এবং বাজারে তার প্রভাব কেমন? শাপিন, আগে যে এই বন্ধ দিয়ে প্রতিদিন 25 থেকে 30 ট্রাকের মতন পেঁয়াজ ভারত থেকে আমদানি হতো, সেই আমদানির পরিমাণ কিন্তু অনেকটাই কম আমরা লক্ষ্য করছি। গেল সপ্তাহে থেকে প্রায় 6 থেকে 10 ট্রাক প্রতিদিন পেঁয়াজ আমদানি হচ্ছে এবং এই আমদানি কিন্তু পেঁয়াজের দামের একটা প্রভাবও আমরা দেখেছি যে বাজারে দামও অনেক কম রয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন দাম কম হিসেবে যে কারণটি বলছেন যে পেঁয়াজের মানটি খারাপ হবার কারণে আসলে কম দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতা সংকটও একটা দেখা দিয়েছে তারা বলছেন। এবং শুল্ক প্রত্যাহার যে বাংলাদেশ সরকার করেছে, সেই শুল্ক প্রত্যাহারের ফলে কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত দাম কিন্তু খরচ অর্থাৎ আমদানি খরচে কমেছে, যার প্রভাব কিন্তু দামে পড়েছে। আমরা দেখেছি খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা এবং বন্দরে ভালো মানের যে পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু প্রায় 88 টাকা পর্যন্ত আমরা বিক্রি করতে দেখেছি। আমি কয়েকজন আমদানিকারকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে মূলত আমদানি কম হবার কারণ সেটি হচ্ছে ভারতের যে 40% শুল্ক আরোপ রয়েছে, সেই শুল্ক আরোপের ফলে কিন্তু আমদানি করেও আসলে লোকসান গুনতে হচ্ছে, যার কারণে কিন্তু তারা আমদানি পরিমাণটা কমে দিয়েছে। তো সব মিলিয়ে বলা চলে আসলে আমদানি কম হলেও পেঁয়াজের যে দাম সেখানে কিন্তু কম আমরা দেখছি হিলি স্থলবন্দর। তো সাবিন, এই ছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ আমদানি এবং দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমদানি ব্যয় কমায় পেঁয়াজের দাম কেজি প্রতি কমেছে 10 টাকা পর্যন্ত। এছাড়া বিলাসী পণ্য ছাড়া সব ধরনের নিত্য পণ্যে আমদানি এলসি মার্জিন প্রত্যাহার করা হয়েছে। এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ীরা। পণ্যের আমদানি যেমন বাড়বে তেমনি দামও কমবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানাবেন যে এলসি মার্জিন প্রত্যাহারের পরে চট্টগ্রাম বন্দর থেকে আমদানিতে কি ধরনের প্রভাব পড়েছে এবং বাজারে তার প্রভাব কতটা দেখছেন? আমরা ব্যাংকগুলোতে খবর নিয়েছিলাম এবং বিভিন্ন বাণিজ্যিক বা তফসিলি ব্যাংকগুলো জানিয়েছে যে গত 1 সপ্তাহ বা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে কিন্তু পণ্য আমদানি পরিমাণ বাড়ছে এবং ব্যাংকগুলোতে এলসি খোলাও বেড়েছে। এবং সর্বশেষ গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয় যে সব ধরনের ভোগ্যপণ্য, মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল অর্থাৎ 14টি বিলাস পণ্য ছাড়া সব ধরনের
নিত্যপণ্য আমদানির ক্ষেত্রেই নগদ মার্জিন তুলে নেওয়া হয়েছে। এক্ষেত্রে গ্রাহক এবং ব্যাংকগুলো সম্পর্কের ভিত্তিতেই আমদানিকারকরা তাদের পণ্য আমদানি করতে পারবেন এবং এক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলো সম্পর্কের ভিত্তিতেই যেখানে তারা 25 থেকে 50% পর্যন্ত নগদ মার্জিন দিচ্ছেন। আগে যেখানে 50 থেকে 100% পর্যন্ত নগদ অর্থ পরিশোধ করতে হতো ব্যাংকগুলোতে পণ্য আমদানির ক্ষেত্রে। এক্ষেত্রে যেহেতু বড় ব্যবসায়ীদের পাশাপাশি মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা পণ্য আমদানি করতে পারবেন এবং বাজারে পণ্যের সরবরাহ বাড়বে এবং এর প্রভাব পড়তে কিছুটা আরও সময় লাগবে, যেহেতু নতুন করে এলসি খুলে আবার সেই যে নতুন মার্জিন রেট সেই রেটে পণ্য আসবে, তারপরেই সেটা প্রভাব পড়বে। তবে বর্তমানে বাজার পণ্যের দাম অনেকটা স্থিতিশীল আছে, তবে তেলের বাজার কিছুটা অস্থির, চিনির বাজার আগের মতো, যদিও আন্তর্জাতিক বাজার বুকিং রেট কমেছে তবে চিনির দাম খুব একটা কমেনি। তবে শুল্ক মূল্য কমানোর কারণে পেঁয়াজের দাম কিছুটা কমেছে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 98 থেকে 102 টাকার দরে। তো সাফিন, এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। আপনাকে ধন্যবাদ। সহকর্মী হাজিরা শুলি যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন চট্টগ্রাম বন্দরের খাতুনগঞ্জ থেকে, জানাচ্ছিলেন যে এলসি মার্জিন কমায় বাজারে তার প্রভাব কেমন পড়ছে। খরচের তুলনায় বাজারে পর্যাপ্ত দাম না পাওয়ায় হতাশ ঝিনাইদহের পাট চাষিরা। ফলে দিন দিন কমছে পাটের আবাদ। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুর রহমান মিল্টন। ঝিনাইদহে পাইকারি পেঁয়াজের বাজারে পেঁয়াজের দাম হঠাৎ করেই মন প্রতি 400 থেকে 500 টাকা কমেছে। গত সপ্তাহে যে পেঁয়াজ বিভিন্ন হাটে বাজারে 4000 টাকা মন দরে বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 3500 থেকে 3600 টাকা দরে। পাইকার ব্যবসায়ীরা বলছেন যে সাধারণত সরবরাহ বৃদ্ধি পেলে, আমদানি বৃদ্ধি পেলে পেঁয়াজের দাম কমে যায় এবং তারা জানিয়েছেন যে কৃষকেরা এই মুহূর্তে ব্যাপকভাবে দেশীয় যে পেঁয়াজ রয়েছে তাদের ঘরে যেসব পেঁয়াজ রাখা ছিল মৌসুমের শেষ মুহূর্তে এসে তারা এই পেঁয়াজ বাজারে আনছে, ফলে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম অনেকটা কমেছে। এই পেঁয়াজের হাট থেকে প্রতি হাটে কোটি টাকার উপরে পেঁয়াজ কেনাবেচা হয় এবং এখানকার পেঁয়াজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর সহ দেশের নানা প্রান্তে পাইকার ব্যবসায়ীরা পাঠিয়ে থাকে এবং ব্যাপক চাহিদা রয়েছে। তবে কৃষকেরা বলছেন যে বরাবরই তারা পেঁয়াজ চাষ করে ক্ষতির মুখে পড়ে এবং যে উৎপাদন খরচ হয় পেঁয়াজের, সেই উৎপাদন খরচ কিন্তু তাদের ওঠে না এবং আজকের যে সর্বশেষ যে বাজার যাচ্ছে সেই বাজারেও কিন্তু তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে, কারণ মন প্রতি দাম কমে যাওয়া, 300 থেকে 400 টাকা দরে কমে যাওয়া এবং কখনো মানভেদে তারও বেশি কমে যাওয়া, এসব নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ খবরাখবর। শেষ করছি আজকের বৌনি আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন, ইউটিউবে দেখুন youtube.com/c/এখন tv।